ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার ঐক্য আত্মার রক্তে রঞ্জিত এই সুশীল সমাজগুলোকে একটা একটা ধরে এই বাংলাদেশে এই হাদিয়া বেঁচে থাকতে কোনদিন সেই সম্পর্ক স্বাভাবিক হবে না হবে না হবে না। স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যাদের সাথে রেজিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাষ্ট্র সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিচ্ছি, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। শরীফ ওসমান হাদী হচ্ছে একটা আগ্নেয়গিরির নাম, যার লাভাজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আমার ভাই সুস্থ হয়ে ওঠার আগে গুজরাটের কসাই বাংলার কসাইকে জায়গা দিয়েছ, যদি বাংলাদেশ থেকে যায় বাংলাদেশের কিশোরী জনগণকে সাথে নিয়ে কলকাতা থেকে বাংলার কসাইকে ধরে আনবো। স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে দাবি উঠেছে ইনকিলাব আবার আবাবিলের মতো আসমান থেকে ফিরে আসবে। ইনকিলাব ইনকিলাব। খুবই খুবই সংকটময় পরিস্থিতির সামনে শরীফ ওসমান হাদী শুধু একটি মানুষ নয়, শুধু ইনকিলাব মঞ্চের মুখপাত্র নয়, তিনি হচ্ছেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জনতার ঐক্যের প্রতীক। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ থেকে মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে আসসালামু আলাইকুম। বাংলার বীর সন্তান শরীফ ওসমান হাদীকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চ আজ আয়োজন করেছে সর্বদলীয় সর্বাত্মক প্রতিরোধ সমাবেশ। সুপ্রিয় দর্শক, এই সমাবেশে বক্তব্য রেখেছেন বাংলাদেশের প্রায় সকল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। শুধুমাত্র বিএনপি তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ না করেও তারা সমর্থন জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, আজকের এই সমাবেশে শহীদ মিনার চত্বরে সর্বদলীয় সর্বাত্মক এই সমাবেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্য আপনাদের মাঝে নিয়ে এসেছি। আমরা একে একে তাদের বক্তব্যগুলো শুনে আসব। ভারতকে, বর্তমান সরকারকে এবং আওয়ামী লীগ মুজিববাদকে কঠোর বার্তা দিয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা দেখে আসবো, শুনে আসবো একে একে বিস্তারিত। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জুলাই আন্দোলনের অন্যতম বিপ্লবী ডাকসু ভিপি সাদিক কাইমকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গুলামি না আজাদি, আজাদি আজাদি, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আজকে জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। আজকে এখানে জামাত, বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ বাংলাদেশের সর্বনাই সহ ইসলামিক দল সহ সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা আছে, ছাত্র সংগঠনের প্রতিনিধিরা আছে। আমাদের এখনই সময় জাতীয় ঐক্যবেদের, আমাদের এখনই সময় আমাদের কমন এনিমিকে ঠিক করার, আমাদের এখনই সময় আমাদের শত্রু এবং মিত্রকে আইডেন্টিফাই করার সময়। আমি সবাইকে আহ্বান করবো, আজকে বিপ্লব পরবর্তী 16 মাস পার হয়েছে। বিপ্লব পরবর্তী আমাদের মধ্যে অনেক বিভাজন তৈরি হয়েছে। জুলাই বিপ্লবের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে কুড়ি হাসিনার পতন ঘটিয়েছি। আজকে এই বিপ্লব পরবর্তী 16 মাস পরে ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের কমন এনিমি ভারতের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ চাই রাখার জন্য এবং শরীফ ওসমান হাদী ভাইয়ের উপর যে খুনি হাসিনা এবং তার দোসররা হামলার সাথে জড়িত ছিল তাদের বিচার নিশ্চিত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা কষ্ট লাগে আজকে 16 মাস পরে যে শহীদদের রক্তের উপর অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার আজকে নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই 72 ঘন্টা পার হওয়ার পরও অকর্ম আমাদের প্রশাসন অপরাধীদেরকে অ্যারেস্ট করতে ব্যর্থ হয়েছে। আমরা হুঁশিয়ার করতে চাই, আমাদের ওসমান হাদী ভাইকে যারা গুলি করেছে, যারা পরিকল্পনা করেছে, যারা পরামর্শ দিয়েছে, এই সকল দোষরদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশে খুনি হাসিনা, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ তাদের রাজনীতি করার অধিকার নেই। তারা
সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য এই আওয়ামী লীগ হুমকি। এর সাথে আমাদের সবাইকে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এবং সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এবং উসমান হাদি ভাইয়ের সন্ত্রাসী যারা হামলা করছে তাদের বিচার আয়োজনের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম জায়গায় আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় সময় বন্ধুগণ, এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ওসমান হাদি ভাইয়ের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ডক্টর শহীদুল হককে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বলার কিছু নাই, আমরা স্বাধীনতা চাই। স্বাধীনতা শুধু মুখে বললে হবে না, আমরা প্রকৃত অর্থে স্বাধীনভাবে বাঁচতে চাই। আমরা এই হাদির উপরে যারা গুলি করেছে ওদের যারা ওদের বিচার, এদেশ আমার, এদেশ আমার, এদেশ কোন আধিপত্যবাদের দ্বারা গোলামীর দিন চিরে প্রিয় সময় বন্ধুগণ, এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপরে গুলি এবং হত্যা প্রচেষ্টার প্রতিবাদে আজকের এই সর্বদলীয় সমাবেশের সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত মজলুম সম্পাদক মাহমুদুর রহমান সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা 5ই আগস্টের আগে এই শহীদ মিনারে যেমন কোন দল ছিল না, কোন মত ছিল না, কোন বর্ণ ছিল না, কোন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে খুনি হাসিনার কবর এসেছিলাম। ঠিক আজকে আবার এসেছি কবর রচনা করার জন্য। কথাবার্তা পরিষ্কার। আজকে যারা এই নিয়ে রাতে তাদেরকে কোন জায়গাতে আমরা এক চুল পরিমাণ ছাড় দেব না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার ওই চেয়ারটা রক্তে রঞ্জিত। প্রধান নির্বাচন কমিশনার, আপনি কোন দলের দিকে বিশেষভাবে তাকানোর চেষ্টা করবেন না। আজকে বলেছেন যে এই ওসমান হাদির উপরে গুলি বর্ষণ নাকি বিচ্ছিন্ন ঘটনা। আপনি এরপরে আরো 10 জন প্রার্থীকে হত্যা করা হলেও বলবেন বিচ্ছিন্ন ঘটনা। আপনার কাছ থেকে এরকম দায়িত্বহীন বক্তব্য আমরা প্রত্যাশা করি না। আমিও একজন মুসলিম মানুষ। আমার উপরে শাপলা চত্বরে যুবলীগের সন্ত্রাসীরা হামলা করেছিল। এই শীতের সময়ে রাতের বেলায় ঘুমাতে পারি না, বিছানার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বালা যন্ত্রণা করে বন্ধুরা আমার। আজকে সেই ওসমান হাদিকে আজকে মৃত্যু সজ্জায় যারা পাঠিয়েছে, আজকে কথা করুন আল্লাহকে সাক্ষী করে, আগামী দিনের বাংলাদেশ গঠিত হবে চাঁদাবাদ মুক্ত, আগামীর বাংলাদেশ গঠন হবে দখলবাদ মুক্ত, আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদ মুক্ত। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গর্ব ইনশাআল্লাহ। প্রিয় সহকর্মী বন্ধুগণ, আমাদের যেহেতু সময় খুব স্বল্প, সুতরাং আমাদের প্রত্যেককে আজকের এই প্রোগ্রামে নিজেকে একজন দায়িত্বশীল হতে হবে এবং এই প্রোগ্রামকে নিজের প্রোগ্রাম মনে করে প্রত্যেককে বক্তব্য উপস্থাপন করতে হবে। ওসমান হাদি যেহেতু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, সুতরাং আজকে ইনকিলাব মঞ্চের প্রত্যেকেই হচ্ছে ওসমান হাদি এক একজন। সুতরাং আপনারা প্রত্যেকে প্রোগ্রাম কিভাবে সুন্দর রাখা যায় সেই জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমি হাদি চালাও গুলি। এখানে আমি প্লাকার্ড দেখতে পাচ্ছি। এখানে যারা উপস্থিত হয়েছেন আমরা সবাই ওসমান হাদি। আপনারা হাত উঁচু করে দেখান সবাই ওসমান হাদি এর প্রস্তুত আছে। এই শহীদ মিনার থেকে মিনার বদলের ধানিক, এই শহীদ মিনার থেকে আমরা শপথ দিয়েছিলাম বাংলার এই শহীদ মিনার
থেকে আমাদের বলতে হবে বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি চলবে না। আমার ভাই হাদিকে গুলি করা হয়েছে, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এই গুলি করা হয়েছে। আমার ভাই হাদি আমাদের মাঝে ফিরে আসবে কি আসবে না আমরা কেউ জানি না, কিন্তু হাদি আমরা প্রস্তুত রয়েছি ওই ভারতীয় দালালদেরকে যারা দেশকে জিম্মি করতে চায়, যারা দেশকে বানাতে চায়। এই বাংলাদেশ আর কখনোই ভারতের দাদাগিরি মানবে না। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে চাই, আমরা কি মেনে নিব বন্ধুগণ? হাদিদার সাথে আমার সর্বশেষ স্মৃতি, একটা প্রোগ্রামে আমি এবং সে পাশাপাশি ছিলাম। আমি তাকে বলেছিলাম আওয়ামী লীগ এখন স্বপ্ন দেখছে স্বতন্ত্র লীগ রূপে ফিরে আসতে চাই। আওয়ামী লীগের পদাধিকারী নেতারা তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবে। তিনি আমাকে বলেছিলেন এ বিষয়ে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। বন্ধুগণ, বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করুক, অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে সুযোগ দিক, নির্বাচন কমিশন তাদেরকে সুযোগ দিক। আপনারা কি মানবেন? এই বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। আমি সর্বশেষ বলতে চাই, আজকে উসমান হাদিকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে, আমরা দেখছি ফেসবুকে বিভিন্ন হিট লিস্ট ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে নাকি টার্গেট করা হয়েছে। আমরা কি ভয় পাই? রাজপথে আন্দোলন শুরু করতে হবে ওই আওয়ামী লীগের প্রেতাত্মাদের বিরুদ্ধে। আজকে সারা বাংলাদেশে দেখছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের জয়গান গাওয়ার জন্য টেলিভিশন টকশোতে ঝটিকা মিছিল। আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই, যদি মাঠে নামো পিঠে ছালা বেঁধে মাঠে নামো। এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না, ভারতের দাসত্ব আর চলবে না। আজকে আমরা প্রস্তুত হয়েছি, এই শহীদদের থেকে আমাদের শপথ দিতে হবে এবং নির্বাচন কমিশনের ব্যাপারে যে কথাটি না বললেন না, আজকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন আমার ভাই হাদির উপর যে হামলা হয়েছে এইটা নাকি বিচ্ছিন্ন ঘটনা। আমি প্রধান নির্বাচন কমিশনারকে বলবো আমরা আপনাকে রাখবো না। আপনাদের সকলকে ধন্যবাদ। আসাদুজ্জামান আসাদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শরীফ ওসমান হাদি ভাই। এই হাদি ভাই আপনারা, এই হাদি ভাই আপনাদেরকে আমি এই সালামটা দিলাম, আপনারা আমার সালামটা গ্রহণ করেন। ধন্যবাদ। আজকে 3 দিন পার হতে চললো, এই সোশ্যাল মিডিয়ায় এই সো-কল্ড সুশীল সমাজরা চুপ। একটা বিড়াল মরলে, একটা কুকুর মরলে ওদের বুক ফেটে যায়। আপনাদেরকে একটা কথা বলি, সঙ্গ দোষে লোহা ভাসে। আপনারা আমাকে দেখে অভ্যস্ত, কিন্তু শুনে অভ্যস্ত না। এই সুশীল সমাজগুলোকে একটা একটা ধরে এই সমাজ শেষ হয়ে যাবে। এগুলো এক একটা হারামির বাচ্চা, এক একটা ভারতীয় দালাল। আজকে আপনারা শপথ নেন, এই বাংলাদেশে যে কোনো দোকানপাটে ইন্ডিয়ান প্রত্যেকটা প্রোডাক্ট বয়কট করবেন এবং এই সুশীল সমাজ এই সকল শিল্পীদেরকে ধরে রাম ধরে ফেলে ফেলবেন। আমার দেশকে বাঁচাইতে হলে এই সুশীল সমাজগুলোকে একটা একটা করে শেষ করতে হবে। আমি তখন থেকে বলে আসতেছি, এখনো বলতেছি, এই দেশকে সেই 54 বছর ধরে বেঁচে আসতেছে এই মাছ থাকে, এই সুশীল সমাজ, এই লেখক, এই শিল্পী, এই গায়ক। আজকে 4 দিন পার হতে চললো, তাদের মুখগুলো পাচ্ছে। এই কুত্তার বাচ্চাগুলোকে দেশ থেকে বিদায় না করা পর্যন্ত আপনারা কে শান্তি থাকবেন না। ধন্যবাদ। আমাদের হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। প্রিয় সম্মানীয় বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এনসিপির কর্মী, জুলাই যোদ্ধা সার্জিস আলমকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রত্যেক দলের নেতা সবসময় তার দলের কর্মী মতেই সবসময় বেশি পছন্দ করে, নয়তো নেতা হওয়া যায় না। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সার্জিস আলমকে। 1971 সালের 16 ডিসেম্বর থেকে আজ 2025-এর 15 ডিসেম্বর 54 বছর হতে চলেছে। কিন্তু ওই 1971-এর 16 ডিসেম্বরে আমাদের এই স্বাধীনতাকে যেই দেশ আর যেই মানুষদের কাছে কুক্ষিগত করার অপচেষ্টা করা হয়েছিল, 54 বছরেও আমার দেশকে সেই শকুনদের হাত থেকে মুক্ত হতে দিতে চায় না। 24-এর অভ্যুত্থানে
বিরোধী জনতা আমরা রাজপথে নেমে বুক পেতে দিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে থেকে পুনরুদ্ধার করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওই শকুনদের নজর আমরা এড়াতে পারিনি। 2 বছর হতে না হতেই এই শকুনেরা আবার বাংলাদেশের মানচিত্রকে, স্বাধীনতাকে, বিপ্লবীদেরকে খামচে ধরার চেষ্টা করছে। তারা মনে করছে এক ওসমান হাদিকে আক্রমণ করে রক্ত ঝরিয়ে জীবন মানচিত্রকে, স্বাধীনতাকে আবার কুক্ষিগত করার চেষ্টা করবে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, এই 24-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রত্যেক স্বাধীনতাকামী, প্রত্যেক বিপ্লবী এক একজন ওসমান হাদি, আবু সাইদের বুকে গুলি চালিয়ে সকল আবু সাইদদের দমানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু এক আবু সাইদ এরপরে এক ওসমান হাদি লক্ষ ওসমান হাদিতে পরিণত হবে। ভারত যদি মনে করে বাংলাদেশের গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে, ওসমান হাদির খুনিদেরকে ভারতে আশ্রয় দিয়ে এই বাংলাদেশের সাথে তাদের কোনদিন সম্পর্ক স্বাভাবিক হবে, এই বাংলাদেশে এই হাদিয়া বেঁচে থাকতে কোনদিন সেই সম্পর্ক স্বাভাবিক হবে না, হবে না, হবে না। আমরা সর্বশেষ স্পষ্ট করে একটা কথা বলতে চাই, বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশন যদি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, স্পিরিট ওই ভারতের কাছে তুলে ধরতে না পারে, তাহলে এই কমিশনে ওই মানুষদের, ওই বিল্ডিং গুলো এই বাংলাদেশে থাকার কোন অধিকার নেই। শুধু একটাই সর্বশেষ কথা, আগামীর বাংলাদেশে আমাদের স্বাধীনতাকে, আকাঙ্ক্ষাকে, বিপ্লবকে, ওসমান হাদিদেরকে কেউ যদি আক্রমণ করতে চায়, সেই আগুন এই বাংলাদেশ থেকে পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। নির্বাচন যারা বানচাল করতে চাইছে, দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, সীমান্ত যারা আমাদের ভাইদেরকে, বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে এই হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় বীরের আলোর মতো স্পষ্ট, স্বচ্ছ, তাদেরকে ভারত অর্থ দিয়ে, তাদেরকে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে। আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোন সুযোগ নাই। আপনাদের জবানে স্পষ্ট করতে হবে, এই বাংলাদেশকে ভারত একটা ফিলিস্তিন বানাইতে চায়। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতার জন্য, গদির জন্য, মন্ত্রণালয়ের জন্য যারা দিল্লিকে বিপ্লব দিচ্ছে, এই বাংলাদেশের স্বাধীনতা তারা তৃতীয়বারের মতো বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রিয় মুক্তিকামী জনতা, আপনার আমার মৃত্যু এই নির্বাচন কেবলমাত্র একটি সংখ্যা। অপূর্ব নির্বাচন কমিশন বলে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে যেন ঘটে সেটির অপেক্ষা করছে। ইলেকশন কমিশনার কাদের প্রেসক্রিপশনে নিয়োজিত, কারা তাকে নিয়োগ করেছে? এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায়, যে লাইন ধর্মী ইলেকশন কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনার খুঁজে পাওয়া যাবে, কিন্তু আমার ভাই হাদি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে, আমার ভাই হাদিকে আর খুঁজে পাওয়া যাবে না। প্রিয় মুক্তিকামী সংগ্রামী জনতা, আপনারা জানেন আমাদের দেশে এক শ্রেণীর আওয়ামী লীগ রয়েছে, তারা শিক্ষক পরিচয় বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যক্রম পরিচালনা করে, যারা টকশোজীবী নামে হচ্ছে টেলিভিশনগুলোতে হত্যার বই খবর উৎপাদন করে, যারা নাট্যকর্মী পরিচয়ে
যারা নাটক সিনেমাতে আমাদের মতো সংগ্রামী মানুষের মৃত্যুর বৈঠক উৎপাদন করে, এই বিশ্ববিদ্যালয়ে নীল দলের যে ৫,০০০ শিক্ষকরা রয়েছে তাদেরকে ধরে ধরে এই বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে। এই নাটক সিনেমা থেকে আওয়ামী মুজিবের ৫,০০০ এসব শিল্পী কর্মীদেরকে দেশ থেকে বের করে দিয়ে ভারতে পাঠিয়ে দিতে হবে। তৎসজীবীদের উদ্দেশ্যে এই ভারতীয় আধিপত্যের বৈধতা উৎপাদন যারা করছেন এসব তৎসজীবীরা, আপনাদের তাদের এই ফেসিস্টদের মানবাধিকারে আপনারা যারা বিশ্বাস করেন তারা মজলুমের মানবাধিকারে বিশ্বাস করে না। আর দিন শেষে আজকে এই বেদিকে আপনারা যারা বসেছেন আর যারা আসেন নাই, আপনাদের দুইজনকেই বলি, ক্ষমতা লোভে অন্ধ হইেন না। আজকে যদি আমার মুখে গুলি লাগে, আমি জানি এই ধরনের একটা প্রোগ্রাম হবে, এসে বক্তৃতা দিবেন, তারপর চলে গিয়ে আবার হচ্ছে সিট নিয়ে নেগোসিয়েশন করবেন। অনেক দল রয়েছে, যেহেতু আরপিও সংশোধন হয়েছে, এখন অন্য দলের মার্কায় নির্বাচন করতে পারবে না বলে নিজের দলের মার্কা বিলীন করে দেওয়ার জন্য তারা রেডি হয়ে আছে। এগুলো দিয়ে জাতীয় ঐক্য হবে না। এসব জাতীয় ঐক্য এগুলো মেকি আমাদের হাদি ভাইয়ের রক্ত এই জাতীয় ঐক্যের আঘাত হয়ে আসুক, সেটা আমরা চাইনি। আপনারা যদি দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা 1 আগস্ট, আমরা 3 আগস্ট 2024 সালে এই শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে যেভাবে আমরা ফেসিবাদের বিরোধ এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের যে এক দফা দাবি দিয়েছিলাম, আমাদের সেদিনের মতো আবার ঐক্যবদ্ধ হতে হবে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ইনকিলাব ইনকিলাব, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম। আমরা সবাই আদি হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই আদি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বাংলাদেশ, এক হাদি আবার সকল রাজনৈতিক দলকে এক জায়গায় বসিয়ে দিয়েছে। এখন আর কেউ অনলাইনে একজন আরেকজনকে কাদা ছড়াছড়ি করতেছে না, আর কেউ করতেছে না। হাদি প্রশ্নের সবাই এক হয়ে গেছে। আমি বেশি কথা বলবো না, সবার কথা একটাই মেসেজ দিচ্ছে, সেটা হচ্ছে এই ইন্টারিমের শতভাগ ব্যর্থতার কথা বারবার সবাই। আমি শুধু একটা কথাই বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন আসামি ধরার জন্য। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিচ্ছি, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আজকে এখানে যারা এসেছেন দল মত মতাদর্শ নির্বিশেষে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী জাতিবাদের পক্ষে সবাইকে এক হয়ে এক ছাতার নিচে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব ইনকিলাব, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ইনকিলাব ইনকিলাব। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শরীফ ওসমান হাদি ভাইয়ের উপরে যে হামলা হয়েছে, আপনারা জানেন এই হামলার পর থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোর মানুষেরা শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করছে। এই হাদি আমাদের বাংলাদেশের জন্য খুব বেশি এখন প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন যেন শরীফ ওসমান হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আজকে আমরা দৃঢ়ভাবে বলতে চাই, শরীফ ওসমান হাদি হচ্ছে একটা আগ্নেয়গিরির নাম, যার আওয়াজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। শরীফ ওসমান হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে উচ্চকণ্ঠে যেভাবে গলা বাজিয়েছে, আমরা বলতে চাই ওসমান হাদিকে যারা হত্যার চক্রান্ত করেছে, যাকে তারা বিরুদ্ধে গ্রেফতার করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তিনি আজও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন নাই। প্রশাসনে কোটি কোটি জনশক্তি টাকা এখানে বিনিয়োগ করা হয়েছে, অথচ কার্যকর
নির্মূলে করার দরকার ছিল তা আমরা দেখতে পাইনি। জুলাই পরবর্তী যে সকল নেতা কর্মী এবং সন্ত্রাসী আওয়ামী প্রতিবাদকে গ্রেফতার করা হয়েছিল তার অধিকাংশকেই আজ মুক্ত করে অস্ত্রের চোরাচালানির মাধ্যমে তারা আজও সন্ত্রাসীর সর্বরাজ্যে পরিণত করেছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অনতিবিলম্বে অবৈধ অস্ত্র যেগুলো রয়েছে সেজন্য সাহসী অভিযান পরিচালনা করতে হবে। বাংলাদেশে আগামী যে সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে সেই সংসদ নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড গঠনের জন্য এখন থেকেই সরকারকে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করতে হবে। অন্যথায় জুলাই বিপ্লবীরা আবার রাস্তায় নামবে তাদের সংঘবদ্ধ সমৃদ্ধ এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য এই তরুণ প্রজন্ম প্রয়োজনে আবার প্রতিরোধ গড়ে তুলবে। সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস, কোটি প্রাণের বিশ্বাস, সবাই আল্লাহর কাছে দোয়া করছে শরীফ ওসমান হাদী ফিরে আসবে এবং তিনি সুস্থ অবস্থায় আধিপত্যবাদের করা উদ্রাস থেকে এবং খণ্ডকে মুক্ত করার জন্য লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, ওসমান হাদীর উপরে যেই আক্রমণ হয়েছে, যেই গুলির ঘটনা ঘটেছে, এরপরেও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে একজন মানুষকে যেইভাবে নোংরা আক্রমণ করা হয়েছে। ইনকিলাব মঞ্চ যখন বাংলাদেশে অত পরিচিত না, তখন যেই কয়েকজন মানুষ ওসমান হাদীকে সবসময় আগলে রেখেছেন, ওসমান হাদীর জন্য নিজেদের পার্সোনাল লাইফকে তারা বিনষ্ট করে ফেলেছেন, তাকে যখন আপনারা আক্রমণ করেন, আপনাদের প্রতি ধিক্কার জানাতে হয় যে একটা মেয়ের ভাই আজকে গুলিবিদ্ধ হয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সে কি আপনার সাথে চুমু চুমু কথা বলবে? প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ফাতিমা তাসলিম জুমাকে। আমরা আসলে কখনো ভাবি নাই যে ওসমান ভাই এরকম আমাদের সাথে প্রোগ্রামে থাকবে না এবং ইনকিলাব মঞ্চের যেগুলো মেইন কথা সেগুলো আমাকে বা জাবের ভাইকে বলতে হবে। আমরা সারা জীবন ওসমান ভাইকে পেছন থেকে সাহায্য করেছি, পাশে থেকেছি, কিন্তু সবসময় আমাদের শক্তির জায়গা, আমাদের যে সাহসের জায়গা, সেটা সবসময় ওসমান ভাই ছিল, ওসমান ভাই আছে, ওসমান ভাই থাকবে ইনশাআল্লাহ। আমাদের আজকে এখানে এসে যখন আমরা কথা বলছি, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই, ওসমান ভাইয়ের ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা? এই কথা বলার সাহস এই অনাফিকে এই ইন্টারিম গভর্নমেন্টের সময় একজন নীতি কিভাবে পায়? সেই কথা বলার সাহস হয় এবং সে এখনো পর্যন্ত কাজ করে জনগণ আছে কি করে? আপনারা যখন এখানে এত মানুষ আছে, আপনাদের কাছে আমার প্রশ্ন চাই, সে কি তার কোনো প্রভাব রাখতে পারে? এখন সে কিভাবে থাকে ইন্টারিম গভর্নমেন্ট? আপনাদের সাথে আমরা দেখা করতে গিয়েছি, হাসি মুখে কথা বলেছি, প্রধান উপদেষ্টা মহোদয় আপনার সম্মান রাখছে। তার মানে এই নয় যে আপনাদের সকল সিদ্ধান্ত, সকল কথা আমরা মেনে নিব এবং আপনারা ভারতীয় আধিপত্যবাদী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলার কারণে একটা মানুষ আজকে মৃত্যুর সাথে বাধা হচ্ছে এবং তার ঘটনাকে আপনারা বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করতে পারবেন। সেকেন্ডলি, এই ইন্টারিম গভর্নমেন্ট কিছুদিন পরে আমাদের ইলেকশন, সেই ইলেকশনে তারা করবে ঠিকঠাক মতো, যেখানে তারা বলছে ওসমান হাদীর ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা। এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল বসে আছে, এখানে কার জীবনের নিরাপত্তা আছে, কতটুকু তারা নিরাপত্তা নিশ্চিত করেছে, তারা সেই প্রশ্নের জবাব দিন। তারপর তারা বলুন যে এই ইলেকশন আমরা চাই এবং এই ইলেকশন হবে আমাদের যে ভোট দিতে হবে সেটা হবে আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয়, সেই পরাজয় নিশ্চিত করার আগে আমাদের নিরাপত্তা, এখানে যে সকল রাজনৈতিক দল আছে তাদের নিরাপত্তার জন্য আপনারা কি করেছেন সেটা আমাদের চাক্ষুষ ভাবে দেখাবেন। এবং আরো একটা কথা, আজকে আমার ভাই অবগত হয়েছে প্রায় 3 দিন, 72 ঘন্টার বেশি সময় আমার ভাই নিয়ে বিদেশে যেতে হয়েছে। আমরা কোনোদিন আসলে চিন্তা করি নাই যে ভাই এরকম নিশ্চিত অবস্থায় বিদেশে যাবে এবং আমাদের কাছে তার সময় তাকে বিদায় দিতে হবে। আমাদের আশ্বাস, আমার বিশ্বাস ছিল যে ভাই রাষ্ট্রীয় শহরে এমপি হওয়ার পর বিদেশে যাবে, আমরা তাদের কাছে বিভিন্ন জিনিস উপহার আনার জন্য তার কাছে আমরা আশা করতে চাইতাম। আজকে আমার ভাইকে কোনো বিদায় দিতে হয়েছে। এখনো পর্যন্ত যে সকল অপরাধী অপরাধ সংঘটিত হচ্ছে এবং খুবই স্পষ্টভাবে একটা কথা আমরা ইনকিলাব মঞ্চ থেকে জানাই, এখানে কিন্তু পুরো একক বা 2 জন শুধু এখানে কিন্তু নির্ভর না, এখানে কিন্তু পুরো একটা পুরো সিন্ডিকেট কিন্তু এখানে জড়িত আছে এবং আমাদের কাছে এটা স্পষ্ট যে এখানে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার একটা অংশের প্রত্যক্ষ মদত আছে। সেই মদত তারা দিয়েছে, তারা এখনো
প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা প্রেসিডেন্ট কর্নেল আব্দুল হককে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নারে তাকবীর! নারে তাকবীর! ইনকিলাব! ইনকিলাব! প্রিয় আমার, আজকে এমন এক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি যে সময় আমাদের প্রতিবেশী দেশ, রাক্ষসী দেশ ভারতের থেকে বসেছে। সন্ত্রাসীদেরকে এই দেশে পাঠাচ্ছে আমাদের দেশপ্রেমিক লোকদেরকে হত্যা করার জন্য। আজকে আমি একটা কথাই বলবো, আপনারা কি সেই হাদির রক্তের বদলা চান, বিচার চান কি চান না? আবু সাইদের রক্তের বিচার চান কি চান না? যদি চান, একটাই পন্থা আপনাদের সামনে আছে, সেই পন্থাটা হলো আগামী নির্বাচনে জুলাই আন্দোলনের যে বিপ্লবী আছে তাদেরকে আপনারা নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবেন। আর যদি তা না করে দালালদেরকে পাঠান, ইন্ডিয়ার দালালদেরকে পাঠান, আওয়ামী লীগের দালালদেরকে পাঠান, বিশ্বাস করেন এই দেশ আবার ফেসিবাদ কায়েম হবে। আপনারা জানেন এই সমাবেশ আমাদের আয়োজনকারী কথা নয়, শরীফ ওসমান হাদির মাথায় গুলি করা হয়েছে। আমাদের ভক্তদের লক্ষ যদি মাথায় গুলি করা হয়, তাহলে আমাদেরকে আওয়ামী লীগের দোষরদেরকে মাটি থেকে তুলে বের করতে হবে। আমাদের ভক্তদের ছেলেরা যদি আমার সহযোগিতাদের গায়ে গুলি চালানো হয়, তাহলে হবে। আমাদের ভক্তদের জবাবে আমরা দেখছি ভারত মনে করেছে ভারত থেকে পরিকল্পনা করে আমার ভাইকে হত্যা চেষ্টা চালানো হবে। আর বাংলাদেশে শরীফ ওসমান হাদির ভাই বন্ধু আমাকে থাকতে ভারত শান্তিতে রাখতে পারবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গুজরাটের কসাই বাংলার কসাইকে জায়গা দিয়েছ, যদি বাংলাদেশ চেপে যায় বাংলাদেশের কিশোরী জনগণকে সাথে নিয়ে কলকাতা থেকে বাংলার কসাইকে ধরে আনবো। বাংলার জনগণ ভয় পায় না। বাংলার জনগণ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য করেছে, যে জনগণ গুলির সামনে নিজেদের মুখ পেতে দিয়েছে, সেই জনগণ যদি কলকাতার উদ্দেশ্যে মার্চ করে কোন শক্তি তাকে ফেরাতে পারবে না। গুজরাটের কসাইকে সাবধান করে দিতে চাই, বাংলার কসাইকে অতি সত্তর বাংলাদেশে বিচারের মুখোমুখি করার জন্য ফিরিয়ে দিতে হবে। একই সাথে বলতে চাই, যারা সুশীলতা করছেন, আমার ভাইয়ের উপরে গুলি চালানোর করার চেষ্টা করছেন, আপনারা নিরাপদে থাকতে পারবেন না। যদি আমাদের উপর এভাবে করে হামলা চালানো হয়, জুলাইয়ের শক্তি বাংলাদেশে পেতে থাকতে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। এগুলো স্পষ্ট। আমার সংগ্রামী সহযোগিতাগণ, আমাদেরকে একটা স্পষ্ট প্রতিজ্ঞা নিতে হবে, বাংলাদেশের শরীফ ওসমান হাদির ঘটনায় শেষ ঘটনা হতে হবে। শরীফ ওসমান হাদির উপরে যারা হামলা চালিয়েছে তাদেরকে মাটির সাথে কিছু জানতে হবে। যে সিন্ডিকেটের সাথে জড়িত, যে ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত, বাংলাদেশের এজেন্সির যারা এর সাথে জড়িত, তাদেরকে বাংলাদেশের জনসমক্ষে শক্তির মুখোমুখি করতে হবে। প্রিয় জনগণ, প্রস্তুত হন। জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লবের পরিণত করতে হবে। এই বিপ্লবের ডাক শরীফ ওসমান হাদি দিয়েছে। শরীফ ওসমান হাদির ভাই এবং বন্ধু আমরা এই বিপ্লবকে চূড়ান্ত বিপ্লবের মঞ্চ করতে হবে ইনশাআল্লাহ। স্লোগান আমাদের বাঁচতে হবে, যে স্লোগান প্রাণের স্লোগান, গোলামী আজাদি, গোলামী আজাদি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, মানে ইন্টারিম স্বাধীনতার স্লোগান গুলো ওসমান ভাই কিছু হলে জমে আগুন ধরে যাবে, মানে ওসমান ভাই হওয়ার কিছু বাকি নাই। এই ইন্টারিম ওসমান হাদির মতো এত গুরুত্বপূর্ণ ব্যক্তি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠছে, তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সে 300 আসনে নাকি বাংলাদেশের ইতিহাসের সব থেকে সুন্দর নির্বাচন আপনাদের উপহার দিবে। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এনসিপির কর্মী আক্তার হোসাইনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ভারতের দালালেরা হুঁশিয়ার, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও। শুধু হাদি ভাইয়ের প্রয়োজনে না, আমরা গোটা বাংলাদেশের প্রয়োজনে আজ এখানে একত্রিত হয়েছি।
হাদি ভাইয়ের মতো করে আরো অসংখ্য ভাইয়ের আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের দালালদের কাছে তুলে দেব না। এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করার জন্য 16টা বছর ধরে ওই ভারতের দালালেরা বাংলাদেশে হাসিনাকে ফেসিবাদ তৈরি করতে দিয়েছিল। আর 5 আগস্টের পরে এই বাংলাদেশের গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনাকে তারা ভারতে জায়গা দিয়েছে। আমরা ভারতের কাছে বলতে চাই, শেখ হাসিনা সহ বাংলাদেশে গণহত্যার সাথে জড়িত প্রত্যেকটা খুনিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। ভাইরা আমার, আপনার ভাই জীবন দিয়েছে, আবু সাইদ জীবন দিয়েছে, শরীফ ওসমান হাদি গুলি খেয়েছে। আমাদেরকে আর নিরাপত্তার ভয় দেখিয়ে লাভ নাই। দুনিয়ার জীবনে আমরা যেমন রঙিন পাখি হয়ে ঘুরতে চাই, আমরা নিয়ত রাখি পর জীবনে আমরা সবুজ পাখি হয়ে ঘুরব। অতএব আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। আমি আপনাদের কাছে কামনা করি, হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ হাদি ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দাও, জুলাইকে বাঁচিয়ে রাখো, জুলাইয়ের সকল শক্তিকে বাংলাদেশের জন্য একতাবদ্ধ থাকার তৌফিক দাও। আমিন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজ বাংলাদেশের কর্মী রাফি সালমান বিভাগকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এনসিপির সম্মানিত দলীয় প্রধান নাহিদ ইসলামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নাহিদ ইসলামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা শহীদ মিনারে উপস্থিত হয়েছি একটি বার্তা দেওয়ার জন্য যে বাংলাদেশ ঐক্যবদ্ধ, জুলাই বিপ্লবীরা ঐক্যবদ্ধ। আজকে আমরা এখানে কোনো দল হিসেবে আসি নাই, দলের নেতা হিসেবে আসি নাই, আমরা এসেছি জুলাই গণঅভ্যুত্থানের একজন কর্মী হিসেবে। আমরা মনে করি বাংলাদেশ আজ আক্রান্ত হয়েছে শরীফ ওসমান হাদির গায়ে গুলি লাগার মাধ্যমে। জুলাই বিপ্লব এবং বাংলাদেশ আক্রান্ত হয়েছে। বাংলাদেশ যতবার আক্রান্ত হয় ততবার তরুণরা নেমে আসে। আজকে আমরা শহীদ মিনারে একত্রিত হয়েছি সেই গণঅভ্যুত্থানের ঐক্যের প্রতীক হিসেবে। সংগ্রামী বন্ধুগণ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদক থেকে দাবি উঠেছে, আমরা মনে করি নৈতিকভাবে নিরানি দায়িত্ব থাকতে পারেন না। 5ই আগস্টের পরবর্তীতে আমরা দেখেছি বাংলাদেশের আইন শৃঙ্খলা ফেরত আসে নাই। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের টার্গেট করা হয়েছে, শহীদ পরিবারদের টার্গেট করা হয়েছে, মামলা বাণিজ্য করা হয়েছে, বিচার ঠিক মতো করা হয় নাই। তারপর আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের পদে বহাল ভাবে থেকেছেন। আমরা বারবার আপনাদেরকে সাবধান করেছি, কিন্তু আজকে আমার ভাইকে গুলি খেয়ে জীবনের ঝুঁকি নিয়ে আজকে তাকে বাংলাদেশ ছাড়তে হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের আইন শৃঙ্খলা নিরাপত্তার প্রশ্নটা গত 16 বছরে আমরা দেখেছি গোয়েন্দা সংস্থা গত 16 বছরে সকল বিরোধী দলকে দমন করতে ব্যবহার করা হয়েছিল। এত অভিজ্ঞ আমাদের গোয়েন্দা সংস্থা, তারা ঘুম ঘুম সবকিছু দক্ষতার সাথে করতে পেরেছিল, কিন্তু 5ই আগস্টের পরে তাদের দক্ষতা কোথায় যেন চলে গিয়েছে। তারা এখন আর কাউকে গ্রেফতার করতে পারে না।
তারা খুনিকে বাংলাদেশের বর্ডার থেকে পার হতে দিতে পারে, তারা 72 ঘন্টা পার হলেও কোন খুনিকে গ্রেফতার করতে সক্ষম হয় না। ফলে শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, কোথা থেকে এই ধরনের খেলা চলছে সেই ডিপ স্টেট নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে, সেই গোয়েন্দা সংস্থা নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে। প্রিয় বন্ধুগণ, আগামীকাল বিজয় দিবস 16ই ডিসেম্বর। এই বিজয়ের প্রাক্কালে বাংলাদেশের 54 বছরের ইতিহাস আমাদেরকে পর্যালোচনা করতে হয়। 1971 সালের 16ই ডিসেম্বর থেকেই যেমন আমরা বিজয় পেয়েছি, যেমন আমাদের প্রতিরোধের যাত্রাও শুরু হয়েছিল। সেই প্রতিরোধ ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ। 1971 সালের 16ই ডিসেম্বর থেকে সেই প্রতিরোধ শুরু হয়েছিল। আজকে পর্যন্ত সেই প্রতিরোধ যাত্রা আমাদেরকে অব্যাহত রাখতে হচ্ছে। ফলে বাংলাদেশের মানুষকে আমাদের আহ্বান থাকবে, আগামীকাল আমরা উৎসব করতে রাস্তায় নামবো না, আগামীকাল আমরা প্রতিরোধের যাত্রা বাংলাদেশের রাস্তায় রাস্তায় এই ঢাকা শহরে আমরা প্রতিরোধের র্যালি করবো। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আগামীকাল বিজয় দিবসে আমরা 16ই ডিসেম্বর ঐক্যবদ্ধ হব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, ভারত যদি মনে করে বাংলাদেশকে 5ই আগস্টের পরেও আগের মতোই তারা রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে, নির্বাচনে কারসাজি করবে, ভারতের সেই ভাবনা ভুল। ভারতের সেই ভাবনা ভুল প্রমাণ করবো আপনারা আমরা সকলে মিলে। ভারতের স্বাধীনতা আর সার্বভৌমত্ব অখণ্ডতা বাংলাদেশের উপর নির্ভরশীল। ফলে ভারতকেও সাবধান থাকতে হবে, বাংলাদেশের সাথে সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে সম্পর্ক রাখতে হবে। আমি কথা বলবো না, আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি শরীফ ওসমান হাদি ভাইয়ের যে গুলির বিচারের দাবিতে, এবং তার উপরে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যে ইলেকশন কমিশন এই কথা বলে, সেই ইলেকশন কমিশনার দায়িত্বে থাকার কোন নৈতিক অধিকার থাকে না। তার অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব কিনা এই প্রশ্ন আমরা গত 6 মাস ধরে করে যাচ্ছি। আমরা আশা করব অবিলম্বে তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন। আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই, কিন্তু এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হওয়া সম্ভব বলে আমাদের কাছে মনে হচ্ছে না। ফলে আমরা চাই বাংলাদেশে নির্বাচনের পরিবেশ থাকবে, গণতন্ত্রের যাত্রা অব্যাহত থাকবে, কিন্তু বাংলাদেশে যারা জুলাই বিপ্লবকে টার্গেট করছে, বাংলাদেশের মিডিয়াতে, বিশ্ববিদ্যালয়ে, আইনাঙ্গনে যারা মুজিববাদী রাজনৈতিক লড়াই শুরু করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের গণপ্রতিরোধ চলবে। ইনকিলাব জিন্দাবাদ। মাগরিবের আয়োজন শুরু হয়ে গেলে এখানে আছেন কেউ একজন উত্তর দিয়ে দেবেন। প্রিয় সভাপতিগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। গোলামিনা জাতি, গোলামিনা ইনকিলাব, গোলামিনা হাদি, গোলামিনা হাদি। বক্তব্য দেওয়ার আসলে সময় নাই, যদি ইতিহাস থেকে মনে করিয়ে দিতে চাই বাংলাদেশের 71-এর আজাদীর লড়াইটা কিভাবে ভারত গ্রাস করেছিল এবং সেই নায়ক এবং খলনায়ক গুলো কারা ছিল। আমরা সুস্পষ্ট ভাবে জানি যে আমাদের সীমান্তের ওপারে যারা আছে তারা কখনোই আমাদের বন্ধু না এবং বন্ধু ছিল না, কিন্তু যেটা আমরা জানি না সেটা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে কারা ঘাপটি মেরে দিল্লির খলনায়ক অ্যাসেট হিসাবে কাজ করছে। আমরা যেটা জানি না সেটা হচ্ছে আমাদের ডিজিএফআই, এনএসআই, এসবি, টিভি থেকে শুরু করে রাষ্ট্রের আমলাতন্ত্রের মধ্যে নকরে নকরে কারা কারা বাংলাদেশকে প্রত্যেক দিন বিক্রি করে দেওয়ার জন্য কাজ করছে। সোশ্যাল মিডিয়াতে আমরা শুক্রবার থেকে জানি যে কে কে এই শুটিং এর সাথে জড়িত। তারা মোমেনশাহী থেকে সীমান্ত ক্রস করে ওই পারে চলে যাবে। গারো পাহাড়ের এক ফিলিপ নামের ছেলের কথা বললাম, কিন্তু আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে জানানো হলো এই শুটার নাকি সিলেটে যাবে। তারা জানিয়ে পুরো জাতির দৃষ্টি পরিবর্তন করেছে। আমাদের সংস্থাগুলো 40 মিটার নিচ থেকে নাকি বিএনপি জামাত ঘুরতে পারত এক সময়। মাটির নিচ থেকে নাকি তারা মাইক্রোস্কোপ দিয়ে জাতীয় শত্রু এবং পাকিস্তানের গোলামদেরকে নাকি তারা ধরে বের করত। তাহলে আজকের সেই মাইক্রোস্কোপ গুলা কোথায়? আপনাদের 40 মিটার বাবার ফিটা কি নষ্ট হয়ে গেছে কিনা? যারা আজকে বাংলাদেশের ভিতরে বসে আমার আজাদীর লড়াইকে ধ্বংস করে দিয়েছে, 71-এর পরেও আমরা দেখেছি
বাংলাদেশে কিভাবে স্বাধীনতাকামী মুক্তির লড়াইয়ের সৈনিকদেরকে রাস্তায় চলে 30,000 40,000 মানুষকে এই আওয়ামী মুজিববাদীরা হত্যা করেছে। আমরা দেখেছি কাউন্টার কুর মধ্য দিয়ে আমাদের সশস্ত্র বাহিনীর ভিতরে শৃঙ্খলা বিনষ্টের যে নিরলস চেষ্টা। আমরা সেই সময় দেখেছি কাদের সিদ্দিকের মতো এক গোলাম রাজাকার ভারতের, তার নেতৃত্বে কাদেরিয়া বাহিনী করে সীমান্তের প্রশিক্ষণ, টাকা এবং অস্ত্র দিয়ে আমার শত শত পিরিয়ড জওয়ানকে হত্যা করা হয়েছে। আমরা ৭৫ পরবর্তী বাস্তবতায় দেখেছি কিভাবে বাংলাদেশে রাজনৈতিক অনৈক্য তৈরি করা হয়েছে। এই প্রসেসের মধ্য দিয়ে পৃথিবীতে প্রত্যেকটা আজাদির লড়াইকে কিভাবে খেয়ে দেওয়া হয়। অথবা আজকে অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা ছিলেন, আপনারা যদি ভোট করে থাকেন 10টা 20টা 30টা 50টা আসনের জন্য ডানে বামে তাকাবেন, মনে রাখবেন বিএনপি জামাতের নেতাদের ফাঁসি কিন্তু আটকানো যায় নাই। আপনাদের বিভক্তি কিন্তু পুরো জাতিকে সর্বগ্রাসী ছোঁয়ার মধ্যে ফেলে দেবে এবং সেই ছবল থেকে কেউ বাঁচতে পারবেন না। তাই আজকে ৭৫ পরবর্তী সেই বাংলাদেশের আজাদী যে হস্তক্ষেপ ছিল, আজাদী ছিনতাই হয়ে গিয়েছিল, সেই ছিনতাই হওয়ার ইতিহাস থেকে নতুন করে আবার আমাদেরকে শিখতে হবে যে বাংলাদেশের এই খলনায়করা কিভাবে প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন রাজনৈতিক দলকে বিভ্রান্তির মধ্যে ফেলছে। গণঅভ্যুত্থানের এক দলকে আরেক দলের বিরুদ্ধে বট বাহিনীর মিথ্যা পোস্টের মধ্য দিয়ে লেলিয়ে দেওয়া হচ্ছে, সম্পর্ক হানি করে বাংলাদেশকে রাষ্ট্র আকারে দুর্বল করা এবং এইখানে নির্বাচনকে ভণ্ডুল করবার যে আয়োজন চলছে এবং এর পিছনে যে দলের রাজনীতি আছে। আমার 5 দশকের বুদ্ধিবেচারা, আমার সাংবাদিক আর শিক্ষকরা ফেসবুকে যারা বিভিন্ন সময় সুশীলতা দেখান, তারা যেভাবে দলের রাজনীতি করছেন, দিল্লির আধিপত্যবাদকে সফট পাওয়ার আকারে আমার সামনে হাজির করছেন, এইটা হচ্ছে অশনি সংকেত। এবং গণঅভ্যুত্থানের তরুণদেরকে মাথায় রাখতে হবে যে এই অভ্যুত্থানটা কিভাবে আগেও আজাদীর লড়াইটাকে নাই করে দেওয়া হয়েছিল, কোন কোন উপকরণ দিয়ে করা হয়েছিল, কোন কোন প্রতিষ্ঠানকে দিয়ে করা হয়েছিল, রাজনৈতিক দলগুলোর ভুল সিদ্ধান্তগুলোকে কিভাবে আবার মঞ্চস্থ করবার চেষ্টা করা হচ্ছে। এটা বোঝার মধ্যেই হচ্ছে জুলাইকে ধরে রাখার একমাত্র শর্ত। আজকের গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে মাথায় রাখতে হবে। শত্রু সাপেক্ষে আমার বয়ানের রাজনীতি যেমন মোকাবেলা করতে হবে, শত্রু সাপেক্ষে আজাদীর লড়াইকেও হেফাজত করতে হবে। এটাই হচ্ছে আজাদী ধরে রাখার একমাত্র বাহন, এর বাইরে আর কোন লড়াই নাই। এবং সেই লড়াইতে আমরা চাই নতুন করে আবার ইনকিলাব জিন্দাবাদ হয়ে ভারতবর্ষের আনাচে কানাচে থেকে, হর্ষদ হামির ভয়েস থেকে, আজকে যেভাবে হামির কণ্ঠকে কি সারা বাংলাদেশ আত্মস্থ করেছিল, সেই ইনকিলাব আবার আগামীর মতো আসমান থেকে ফিরে আসবে। ইনকিলাব 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 ইনকিলাব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকের এই প্রোগ্রামে অনেকে উপস্থিত হয়েছেন যাদেরকে আমরা বক্তব্য দিতে পারি না, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন যাদের আজকের এখানে প্রোগ্রাম ছিল নির্ধারিত, তারা শুধুমাত্র ইনকিলাব মঞ্চ উসমান হাদির জন্য তাদের প্রোগ্রামের ডেট পরিবর্তন করে আমাদেরকে জায়গা করে দিয়েছে। মৌলিক বাংলাদেশ জনজোট বিপ্লবী মঞ্চ, জাগ্রত জুলাই নাগরিকত্ব, জনজোট পার্টির প্রত্যেককে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দিন শেষ হয়েছে, রাত নেমেছে, চারিদিকে অন্ধকার নেমে আসছে। এই অন্ধকার শুধু দিনের শেষে রাতের অন্ধকার নয়, এই অন্ধকার বাংলাদেশের রাজনীতির অন্ধকার, এই অন্ধকার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অন্ধকার। আমরা যদি এই অন্ধকারকে সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারি, তাহলে এমন গাঢ় কালো রাত আসতে পারে অন্ধকার হয়ে, আমরা সেটা মোকাবেলা করতে হয়তো সক্ষম হবো না। সুতরাং প্রিয় বন্ধুগণ, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইকে সামনের দিকে চালিয়ে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব মাহফুজ আলমকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শুরু করো।
একজন দিবেন। আমরা আমার খুব বেশি কথা বলার নেই, এখানে অনেকেই কথা বলছে। এখানে বাংলাদেশের পরবর্তী সময়ে আমাদের যে লড়াই করার কথা ছিল সেই লড়াই আমরা পরাস্ত হয়েছি বলেই আজকে আমাদের মধ্য থেকে একজন দুলারের বীর শরীফ ওসমান বিন হাদি নিগৃহীত হয়েছে। আমাদের আজকে আমার খুব বেশি বক্তব্য দেওয়ার নেই, আমার শুধু একটাই বক্তব্য থাকবে, এই লড়াই অনেক দীর্ঘ। এই লড়াইয়ের জন্য আমরা প্রধানমন্ত্রী বলেছিলাম মুজিববাদ এর মূল পাঠন করতে হবে, কিন্তু মুজিববাদের শেকড় এমন গভীরে প্রথিত বাংলাদেশে যে একে কালচারালি, ইন্টেলেকচুয়ালি, পলিটিক্যালি সকল অর্থে মোকাবেলা করার যে শক্তি সামর্থ্য, এই শক্তি সামর্থ্য অর্জনের চেষ্টা অথবা লড়াইয়ের দিকে এগুলো চেষ্টা আমরা খুব কমই দেখি। এই ইনকিলাব কালচারাল সেন্টার একটা উদ্যোগ, এর বাইরে আমি খুব কমই উদ্যোগ দেখি। আমি অনেক বড় উৎসাহমূলক বক্তব্য দিতে পারবো না, আমি শুধু কয়েকটা নিজেদের আত্মসমালোচনা করে 1-2 মিনিটে শেষ করি। আজকে সাংস্কৃতিক লড়াই, আজকে মুজিববাদ বিরোধী লড়াই, সেক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা পিছিয়ে আছি কেন? এটার কারণ হচ্ছে আমাদের সাংস্কৃতিক লড়াইয়ের যে ডিমার্কেশন লাইন, সেই লাইনে আমরা কোনো কাজ করতে পারি। আজকে বাঙালি জাতীয়তাবাদের ভিতর দিয়ে যার মূলনীতির ভিত্তিতে, ভারতের সংবিধানের ভিত্তিতে যে মুজিববাদ প্রতিষ্ঠা হয়েছে, যে মুজিববাদের মধ্য দিয়ে হাজার হাজার মানুষের লাশ করা হয়েছে এই স্বাধীন বাংলাদেশে, এবং ভারতীয় আধিপত্যবাদকে বজায় রাখার জন্য এখানের কালচারাল অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে, এখানের বুদ্ধিজীবীদের থেকে শুরু করে, শিক্ষকদের থেকে শুরু করে, আইন আমাদের লোকদের থেকে সবাইকে কবজা করে ফেলা হয়েছে। কাউকে এটা হচ্ছে এই এক ধরনের কলোনাইজেশন, যে তাদের মাথা বিক্রি করে দিয়েছে তারা একটা অংশ, আরেকটা অংশ হচ্ছে সচেতন ভাবে বাসাতে। আমরা যখন আমাদের হাতে এই দেশের 5 আগস্টের পরে যখন এই মুজিববাদীদের, এই আওয়ামী লীগ, এই 14 দলীয় সন্ত্রাসীদের প্রত্যেকটি বাড়ি চুরমার করে দেওয়ার ক্ষমতা ছিল, সেদিন আমরা নিজেদেরকে সংবরণ করেছিলাম বলে আজকে তারা এই সাহস করতে পারছে। আমরা ক্ষমা করে যদি ভুল করে থাকি, তাহলে আমরা প্রতিজ্ঞা নিব যে আমরা আর ক্ষমা করব। আমরা যদি দয়া দেখিয়ে, আমরা যদি মনে করে থেকেছিলাম যে আমরা এই দেশকে, এই দেশের ভিতরে রাজনৈতিক লড়াইকে, রাজনৈতিক দ্বন্দ্বকে এই দেশের ভিতরে মোকাবেলা করব, যারা এই দেশের বাইরে এই দেশের লড়াইকে নিয়ে গেছে তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যে যদি এই দেশের লড়াই এই দেশের বাইরে যায়, তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে। খুবই খুবই সংকটময় পরিস্থিতির সামনে আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। আমরা কিন্তু একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব, কত সুশীলতা করে লাভ নেই, কারণ অনেক হয়েছে, অনেক ধৈর্য হয়েছে, অনেক আমরা রিকনসিলিয়েশন, ট্রুথ, আমরা বিভিন্ন কথা বলেছি। আমরা বলেছি যে আইসিটি ট্রাইব্যুনালে স্বচ্ছ প্রক্রিয়াতে আপনারা বিচার করুন, বিচার চলমান আছে, তো বিচারের বদলে আজকে বিচার চলমান আছে একদিকে, আরেকদিকে এই আইনের বাক্যকে বলিয়ে এই দেশ থেকে বেরিয়ে ভারতে আশ্রয় নেবেন, ভারত থেকে আপনারা বাংলাদেশে সন্ত্রাস করার উস্কানি দিবেন এবং সন্ত্রাস চালাবেন, আমার গায়ের উপর গুলি চালাবেন। আমরা এটা বরদাস্ত করবো না, আমরা এটা বরদাস্ত করবো না। কিভাবে করবো না? এখানে বাংলাদেশে ভারতের এবং বিদেশিদের যারা স্বার্থরক্ষা করবে তাদের অনিরাপদ থাকতে দেওয়া যাবে না। আমরা যদি নিরাপদ না থাকি, এই দেশে আমাদের শত্রুরা নিরাপদ থাকতে পারবে। এটা হচ্ছে বেসিক কন্ডিশন। আমি আর কথা বাড়াবো না, কিন্তু আপনাদেরকে এই আমাদের শরীরের জোশ, গরম, শক্তি, বিপ্লব
সবকিছু আছে। সাথে সাথে আমি একটা কথা বারবার বলে এসেছি, অনেক গবেষণা করে এই কথা আমি বলবো, সেটা হচ্ছে গরম। আপনারা ইনকিলাব কালচারাল সেন্টারের মতো সেটার আদর্শ রাজনৈতিক অবস্থান যাই থাকুক, জুলাইয়ের পক্ষে ছিল। জুলাইয়ের পক্ষে আপনারা জেলায় জেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু করুন। জুলাই বিরোধী যারা সাংস্কৃতিক ভাবে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে প্রতিহত করুন সাংস্কৃতিক ভাবে। এখানে শিক্ষকরা, মিডিয়াতে এবং আইন আন্দোলনে যারা জুলাইয়ের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে তাদের মতো করে প্রতিরোধ করুন। এবং জুলাইয়ের শক্তি যদি কনস্ট্রাকটিভলি গঠনমূলক ভাবে শক্তিশালী হয়ে ওঠে, তাহলে বিতর্কার লড়াই এবং 4-5 থেকে যে লড়াই দিনে চলেছে সব লড়াইকে আমরা মোকাবেলা করতে পারবো। আপনাদেরকে আমি আমার সংগ্রামী সালাম জানিয়ে শেষ করি। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আজকের প্রোগ্রাম শেষ করে দিব। এখানে গণসংহতি আন্দোলনে তাসলিমা ভাই এসেছেন, ফরহাদ নসর ভাই এসেছেন, তারা সংহতি প্রকাশ করেছেন। আন্দোলনের সাথে তাদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের নামাজের আযান হয়েছে, মসজিদে জামাত চলছে। সংগত কারণে বক্তব্য সংক্ষেপ করতে হবে। আজকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আমাদের প্রিয় 24 জুলাই আন্দোলনের অকুতোভয় মৃত্যুঞ্জয়ী সৈনিক শরীফ উসমান হাদির উপরে নৃশংস হামলার প্রতিবাদে আজকের এই প্রতিরোধ সমাবেশে সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রিয় দেশবাসী, শরীফ উসমান হাদি শুধু একটি মানুষ নয়, শুধু ইনকিলাব মঞ্চের মুখপাত্র নয়, তিনি হচ্ছেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জনতার ঐক্যের প্রতীক। শহীদ মিনারে বাংলাদেশ একত্রিত হয়ে বলছে, বাংলাদেশের জাতিসত্তা অখণ্ডতা রক্ষার জন্য মৃত্যু হয় প্রতীক হচ্ছে ওসমান হাদি। পক্ষে এখানে একত্রিত হয়েছে। একটা কথা বলতে চাই, প্রধান নির্বাচন কমিশনার সাহেবের বক্তব্যে সবাই নিন্দা করেছেন। কি করে আপনি বলতে পারলেন এটা বিচ্ছিন্ন ঘটনা? তফসিল ঘোষণার পরের দিন একজন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশের মানুষের চেতনার প্রতীককে প্রকাশ্য দুপুরে গুলিবিদ্ধ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। আপনি বাংলাদেশের মানুষের সংস্কৃতি, জাতিসত্তা, মূল্যবোধ সম্পর্কে যদি ন্যূনতম ধারণা থাকে তাহলে বুঝতে হবে বাংলাদেশকে ভারতের গণতন্ত্র যারা বানাতে চায়, আমাদেরকে যারা সেবাদার বানাতে চায়, এই দেশকে গ্রাস করার পরিকল্পনার অংশ হচ্ছে হাদির উপরে আক্রমণ। এটা বিচ্ছিন্ন নয়, এটা একটা প্যাকেজ প্রোগ্রাম। আমি বিস্মিত। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে আজকে বলেছি, গতকালকে বলেছি, ডিজিএফআই, ডিবি, এসবি, এনএসআই হাজার হাজার কোটি টাকার বেতন দিয়ে, রাজস্ব ট্যাক্স খাজনার পয়সায় বেতন দিয়ে স্বাধীনতার 54 বছরে আপনারা মানুষের জাতিসত্তার জনগণের নিরাপত্তার জন্য একটি গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করতে পারেননি। তা না হলে তার উপরে আক্রমণের 2-3 দিন আগের থেকে সে বলছে আমার জীবনের নিরাপত্তা নেই, আমি নিরাপত্তা নেই, আমরা ঢুকছি। আমি গুলিবিদ্ধ হতে পারি, আমার দুঃখ নেই, আমি গুলিবিদ্ধ হলে তোমরা বিচার করো, আমার ছেলেটাকে তোমরা দেখে নেবে। এত বড় কথা ওরা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, ইন্টেলিজেন্স সবাই জানার পরেও তার নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা কি ব্যবস্থা গ্রহণ করেছে? এই ইন্টেলিজেন্স ফেলিওরের জন্য সরকারকে জবাব দিতে হবে। আমি এই কথা বলে শেষ করতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার দায়িত্ব নেওয়ার পর যতগুলো হত্যাকাণ্ড ঘটল জুলাই এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে আমরা যাচ্ছি, আপনাদের আক্রমণ হলো, আপনি বারবার জাতীয় ঐক্য অটুট রাখতে বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধরে রাখতে বলেছেন, সেটা তো আমরা করছি, আমরা ঐক্যবদ্ধ। কিন্তু আপনার সরকার ব্যর্থ হয়েছে এই কারণে যে আপনি একটা ফ্যাসিবাদের অস্ত্রধারী ঘোষককে গ্রেফতার করতে পারেন। আমরা আজকে দাবি জানাতে চাই, রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে মধ্যে প্রত্যেকটি থানায় আপনার পুলিশ অফিসাররা জানে সশস্ত্র আওয়ামী অস্ত্রধারী কারা, তাদের তালিকা খায় আছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন। আমরা জুলাই যোদ্ধা আমাদের প্রিয় ভাই ওসমান হাদির আশু আরোগ্য কামনা করি। হায়াতের মালিক আল্লাহর কাছে আমরা মুনাজাত করি, আল্লাহ
বাংলাদেশের মানুষের জাতীয় স্বাধীনতা সার্বত্ব আপনাদের আমাদের মূল্যবানের জন্য আজকে হাদির সবচেয়ে অনিবার্য প্রয়োজন। আল্লাহ তুমি আমাদের ওসমান হাদির খায়াতে তুমি তাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। আজকে ইনকিলাব মঞ্চের সঙ্গে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে। মনে রাখতে হবে নির্বাচনকে বানচাল করার প্যাকেজ প্রোগ্রামের মধ্য দিয়ে এই দেশকে ভারতীয় আধিপত্যবাদের কররাজ্য বানানোর এই চেষ্টা আমরা কখনো সফল হতে দেব না। আজকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে, হাতির উপরে গুলি করে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ যারা দিয়েছে, তারা বাংলাদেশের নির্বাচনকে সুস্থ করতে দেবে না। তারা হয়তো ভাবতে পারে আওয়ামী লীগকে ইলেকশনে আনো, ইনক্লুসিভ ইলেকশনের নামে, রিফাইন আওয়ামী লীগের ইলেকশনের নামে টকশোতে সুশীলরা, বুদ্ধিজীবীরা কর্পোরেট হাউসে বসে বসে যে ন্যারেটিভ উৎপাদন করে হাতির দিকে টার্গেট করলেন। এই সন্ত্রাসের বিরুদ্ধে আজকে এই জনসভা প্রতিরোধের যে আওয়াজ তুলেছে, ওটা জাতিকে ঐক্য করে তুলতে হবে। নির্বাচন বানচাল করে এই দেশকে ভারতের কলোনি বানাতে আমরা দিতে রাজি নই। আজকে কেউ মনে করতে পারেন যে আওয়ামী লীগ তো বিদায় নিয়ে ইলেকশন করতে পারবে না, অন্য কোন দলকে আওয়ামী লীগ বানিয়ে ক্ষমতায় আনা যায় কিনা এই স্বপ্ন আমরা পূরণ করতে দেব। আজকে এই সন্ধ্যায় ওসমান হাদির জন্য আবারও তার দীর্ঘ হায়াত কামনা করে গোটা জাতিকে ফাঁসিবাদ বিরোধী সংগ্রামে জাতীয় ঐক্যরূপে দাঁড়িয়ে আসুন আমরা আমাদের জাতিসত্তাকে অখণ্ডতাকে রক্ষা করি, সেই আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামে আমি ডাক্তার শফিউর রহমানের পক্ষ থেকে আজকের এই সমাবেশে সংহতি প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের সভাপতি, বাংলাদেশের আপামর জনতার অন্যতম কণ্ঠস্বর, নিঃসঙ্গ শেরপা, মজলুম সম্পাদক, ইনকিলাবের অভিভাবক আমাদের মাহমুদুর রহমান বক্তব্য রাখবেন। অনুষ্ঠানের সভাপতি মাহমুদুর রহমান। তার আগে একটু বলি, আমাদের আজকের এই প্রোগ্রামের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংহতি জ্ঞাপন করেছেন এবং তারা বলছেন যে কোনো আন্দোলনে তারা আমাদের পাশে রয়েছেন। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাহমুদুর রহমানকে। আসসালামু আলাইকুম। আমি দুটি কথা সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই। প্রথম কথা হচ্ছে, যে কোনো আন্তর্জাতিক আইনে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ইতিমধ্যে যুদ্ধ ঘোষণা করেছে। কারণ হচ্ছে, আন্তর্জাতিক আইনে বলে আপনি যখন আপনার দেশের সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে তাদের মাধ্যমে অন্য কোন দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন, তার অর্থ হচ্ছে আপনি সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কাজেই আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা অনতিবিলম্বে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ উত্থাপন করো। অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে এবং এর বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং সিকিউরিটি কাউন্সিলে আমাদের অনতিবিলম্বে যেতে হবে। 2 নম্বর, রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আমি বলতে চাই, অনেক রাজনৈতিক নেতা বলে থাকেন যে ভারতের সাথে বন্ধুত্ব করা ছাড়া নাকি ক্ষমতায় যাওয়া যায় না, কিংবা ক্ষমতায় গেলেও টিকে থাকা যায় না। ভারতের সাথে বন্ধুত্ব করে যদি ক্ষমতায় টিকে থাকা যেত, তাহলে শেখ হাসিনাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হতো না। আমি ওই সমস্ত রাজনীতিবিদদের বলে দিতে চাই, এই ওসমান হাদির বাংলাদেশে ভারতের দখলি করে কোন রাজনৈতিক দল ক্ষমতায় যেতেও পারবে না, ক্ষমতায় টিকে থাকতেও পারবে না। 3 নম্বর, আমি ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী 25শে ডিসেম্বরের মধ্যে আপনারা খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং হাদের হত্যাকারী, হাদির উপরে আততায়ী যারা ছিল, তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে, তাদেরকে 25শে ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন, প্রত্যর্পণ করুন। স্বাধীন রক্তের কসম দিয়ে বলছি, বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, 25 তারিখের মধ্যে যদি এই খুনিদের পাঠিয়ে দেওয়া না হয় বাংলাদেশে,
বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। আর আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই, এই অথর্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে আমাদের নিরাপত্তা পাওয়া যাবে না, হবে। কাজেই জনগণের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, প্রতিটি ওয়ার্ডে আপনারা আইন শৃঙ্খলা কমিটি গঠন করুন, সমস্ত রাজনৈতিক দল মিলে একসাথে কমিটি গঠন করুন। তাদের দায়িত্ব হবে ফাঁসিবাদী এবং ফাঁসিবাদী দোষরদের চিহ্নিত করে তাদেরকে আইনের হাতে সমর্থ করা, এই দায়িত্ব জনগণকেই নিতে হবে। এই কটি কথাই আমি আজকে বলতে চাই। সন্ধ্যা হয়ে গেছে, আমাদের হাদি হয়তো এতক্ষণে সিঙ্গাপুরে পৌঁছে গেছে। আমি মহান আল্লাহ তাআলার কাছে করজোড়ে মিনতি জানাচ্ছি, ফরিয়াদ করছি, আমাদের হাদিকে আল্লাহ আমাদের মাঝে আপনার ফিরিয়ে দিন এবং হাদির সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। তবে আরেকটি কাজ বাকি আছে। ইনকিলাব মঞ্চের তরফ থেকে আমরা এখন একটি শপথ বাক্য পাঠ করবো। আপনাদেরকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা হাত উঁচু করে এই শপথের সাথে একাত্মতা প্রকাশ করবেন। শপথ করা বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ থেকে মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সকল ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকবো। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো দমনমূলক ফাঁসিবাদী ও পরাধীনতামূলক রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব। ভারতীয় আধিপত্যের তাবেলা জনবিরোধী ও রাষ্ট্রের স্বার্থবিরোধী শক্তি, গুম খুন ও গণহত্যাকারীদের দল, ভারতের মদস্পুষ্ট আওয়ামী লীগ, তাদের সহযোগী, তাদের পক্ষে বয়ান উৎপাদনকারী, কালচারাল ফ্যাসিস্ট, কাউকে এই বাংলাদেশে অপরাজনীতি করতে দেব না এবং তাদেরকে রাজনীতিতে আমরা কখনই সহযোগিতা করবো না। আইনের শাসন এবং একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রশ্নে আমরা অবসীন থাকবো। আমরা শপথ গ্রহণ করলাম। আল্লাহ আপনাদের হেফাজত করুন। সুপ্রদর্শক, সর্বদলীয় সর্বাত্মক প্রতিরোধ সমাবেশের নেতাদের বক্তব্য আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।